আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিওতে আপনারা ধামাকাদার অনেকগুলো ইনফরমেশন জানতে পারবেন। আমার ভিডিওর আজকের সেগমেন্ট দুটো থাকবে। একটা সেগমেন্টে আপনারা জানতে পারবেন ফাতেহা সম্পর্কে। ইতিমধ্যে আমি জানিয়েছিলাম গত পরশুদিন বালিশ ম্যাডামের আগমন শুভেচ্ছায় স্বাগতম। তো বালিশ ম্যাডাম এসে গেছেন। তিনি আর কোনোভাবে নিজেকে আটকে রাখতে পারেননি। তিনি এসে গেছেন ইউটিউবে ডলার কামাই করতে। তো আমি তার ভিডিও অনেক চেষ্টা করেছিলাম সব কিছু অ্যানালাইসিস করতে। খুব ভালো অ্যানালাইসিস হয়েছে। বাপ্পির সাথে একটা কম্পিট করেছে দুজন। তো ফাতেহা এবং বাপ্পি তাদের দুজনকার দুই রকম রাস্তা আলাদা থাকলেও তাদের এক জায়গায় দুইজন খুব ভালো মিল আছে। এবং নিশির যে ঘটনাগুলো ঘটেছে দর্শক, সে যে ভিডিও দিয়েছে ভিডিওগুলো দিল, সেটার পর আমার কাছে কিছু দর্শক কমেন্ট করেছে নিশি নাকি তার ভিডিও জুড়ে বাপ্পি তিশার কথা নাকি একবারও বলেনি। তো আমি সেটা অ্যানালাইসিস করার চেষ্টা করলাম, দেখলাম ঘটনা পুরোপুরি সত্য না হলেও অনেকাংশে সত্য। তো আমি এটার এক্সপ্লেন করব কেন নিশি তার ভাই ভাবির কথা উল্লেখ করলো না। আর নিশিকে দেখেছেন যে সে কীভাবে কান্না করেছে, এবং এটা তো অনেক বেশি এক্সপার্ট, আমরা সবাই জানি। নাম যার বালিশ ম্যাডাম, তার তো চোখে চোখে পানি থাকে, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। তো তারপরও সেদিনের কান্নাটা আসলে মিথ্যা বলা যাবে না, যেহেতু নিজের মা এবং ফাতে সবচাইতে কাছের বান্ধবী ছিল তার মা, ঠিক আছে। নাজমানটি কিন্তু ফাতের অনেক কাছের বান্ধবী ছিল। এটা আমি মনে করি একটা মেয়ের জন্য তার মা এবং একটা মায়ের জন্য তার মেয়ে, এই যে দুইজনের যে একটা ফ্রেন্ডশিপ, দুইজনের একটা বন্ড, এই দুইজনের মধ্যে যেন বান্ধবী বান্ধবী যে সম্পর্ক, এটা আসলে খুবই সুন্দর একটা সম্পর্ক, ঠিক আছে। একটা মা আর একটা মেয়ে কিন্তু বান্ধবীর মতোই সম্পর্ক কাটে, এবং ফাতেহা এবং তার মা এভাবেই ছিল। হতে পারে মুরব্বী মানুষ, তারপরেও দুইজনের মধ্যে অনেক খুনসুটি হতো, ঠিক আছে। সো সেটা আলাদা হিসাব। সো বাপ্পি এবং নিশির মধ্যে যে কথাগুলো আজকে আমি তুলে ধরবো, সেটা অবশ্যই আপনাদেরকে শোনা উচিত আমি মনে করি, কারণ আজকে নিশি সম্পর্কে আমি অনেকগুলো অ্যানালাইসিস করে আপনাদের কাছে কথা শেয়ার করবো। বাট এগুলো ছাড়া আমার ভিডিও দ্বিতীয় সেগমেন্ট কিন্তু আরও বেশি দুর্দান্ত হতে যাচ্ছে। আবারও রিপিটেডলি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দর্শক, যেদিন রাজ ভিডিও দিয়ে বলেছে আমি আজকে পরে ইউটিউবে ভিডিও দিব না, সেদিন আমি পাল্টা ভিডিও দিয়ে বলেছিলাম রাজ আবার ভিডিও দিবে, অপেক্ষা করুন। রাজ শুধুমাত্র এখন বিভিন্ন স্টেপ নিয়ে দেখছে কোনটা তার কার্যকারিতা বেশি প্রকাশ পায়, বিভিন্নভাবে বিভিন্ন উপায় ভিডিও দিয়ে দেখছে কোনভাবে সে পপুলারিটি বেশি পায়, ঠিক আছে। সো দেখবেন আজ কিন্তু রাজ আবার নতুন ভিডিও নিয়ে এসেছে, এবং আজকে সে ধুমধাপ করে ভিডিও দিচ্ছে। আজকে আর সে বলছে না আমি যে আগের দিন বলেছিলাম আর ভিডিও দিব না, তাহলে আজকে কেন ভিডিও দিতে এসেছে। সো রাজের মুখোশটাকে আমি মনে করি টেনে উপড়ে ফেলার সময় এসেছে। এই যে ছেলেটা, এটা হচ্ছে কি একটা চরম আকারের, আমি বলবো একটা বিষাক্ত জিনিস। রাজ হচ্ছে কি পুরো বিষাক্ত জিনিস ইউটিউবের জন্য, ঠিক আছে। পুরো ইউটিউবটাকে পরিবেশ ধ্বংস করে দিচ্ছে রাজ। এই ছেলেটা হচ্ছে গিয়ে বলতে পারেন যে ইউটিউব জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা ছেলে। সো সব কিছু মিলে আজকে রাজের এই মুখোশটা টেনে উপরে ফেলার সময় এসেছে। সেই চেষ্টাটা আজকে আমি ভিডিওতে করব। তো দর্শক, বেশি কথা বলবো না, ডিরেক্ট কথা বলবো। সো বেশি কথা না পেরে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। ভিডিও শুরুতে আমি অ্যাজ ইউজুয়াল লাস্ট কয়েকদিনের যে মেথডটা আমি চেষ্টা করছি ধরে রাখার, অব্যাহত রাখছি আজকের ভিডিওতে, সেটা হচ্ছে শুরুতে আমি কিছু হাইলাইটেড কমেন্ট পড়ে শোনাবো দর্শক। এবং আজকে মনে করি খুব সুন্দর সুন্দর কয়েকটা কমেন্ট আমার হাতে এসেছে, ইন অ্যান্ড অ্যারাউন্ড বলতে গেলে 2-3টা কমেন্ট, ছোটো ছোটো কমেন্ট। তো সেগুলো আমি একটু পড়ে নিই। এই কমেন্টগুলো পড়ার পর আমি আমার ভিডিওর মূল কথা শুরু করব, প্রথম সেগমেন্ট তারপরে দ্বিতীয় সেগমেন্ট। তো চলুন কমেন্টগুলো পড়ে আসা যাক, এবং কার কার কমেন্ট সেটাও দেখে আসা যাক। এখানে প্রথম কমেন্টটা হচ্ছে তাজরিয়া সদাপুর। তিনি বলেছেন ফাতিহা নাজনীন কিন্তু তার ভিডিওতে একবারও তানজিলার সাথে তার মেয়ের কথা হয়েছে এটা বলে নাই, বাপ্পি তিশার নামও উচ্চারণ করে নাই। বাপ্পি যা বলল ভিডিও কলে কথা বলছে, এগুলা কিছুই ফাতিহা বলে নাই। আমার মনে হয় বাপ্পির প্রতি কষ্ট থেকেই সে দেশে আসে নাই, কারণ চাইলে কিন্তু আসতে পারত। এখনকার দিনে টিকিট ম্যানেজ করা ব্যাপার না, কিন্তু কার কাছে আসবে, মা তো আর নাই। পরশ দাদন ভ্লগস, তিনি বলেছেন বাপ্পি চুরিয়ার চেন কানের দুল দেখিয়ে বলে আমার মার গোল্ড নেই, আমি দেখি নাই। অথচ তিশা একটা ভিডিও শেয়ার করেছিল নাজমা আন্টির গোল্ডের ভিডিও, সেখানে দেখেছি অনেক গোল্ড, সব মেরে দিয়েছে বাপ্পি।
2 জোড়া চুড়ি, লং চেন, আংটি, 4 জোড়া কানের দুল, হার, 2 জোড়া চুড়ি, 1 জোড়া তানজিলাকে দিয়েছে, আর 4 জোড়া কানের দুলের 1 জোড়া নিশিকে দিয়েছে। আর গহনাগুলো কই গেল? তিশা বাপ্পি চুরি করছে নিশিকে না দেওয়ার জন্য। মনে আছে দর্শক, নাজমান্ডি একবার সব গোল্ডগুলো নিয়ে তাবিয়ার সামনে, তানজিলার সামনে, তিশার সামনে আনবক্সিং করেছিল? মনে করে দেখুন। আরেকটা কমেন্ট করেছেন সুইটি আক্তার আপু, তিনি বলেছেন ভাই পচা চ্যাপা শুটকি একটা ভিডিও দিয়েছে। চ্যাপা শুটকি ঢাকা গিয়েছিল মার্কেট করতে, তার টাকা অত বেশি ছিল না, বাপ্পি বলে তাকে 10,000 টাকা দিয়েছে। শুরু হয়ে গিয়েছে বাপ্পির শ্বশুরবাড়ির ঢালাঢালি। বাপ্পি তার মা বোনের প্রতি কোনো টান নাই। সো এই কথাটা আজকে আমার ভিডিওতে থাকছে। সুইটি আক্তার আপুর কথাটা নিয়ে আমি ভিডিওতে কথা বলতাম, তো আপু কমেন্ট করেছে, জন্য আপুর কমেন্টটা পড়ে শোনালাম। তো ইতিমধ্যে যতগুলো কথা আপনারা শুনেছেন দর্শক, এখন আমি আমার এক্সপ্লেনেশনে চলে যাই। তাজিরা সদা আপু কিন্তু দেখেছেন, বলেছে যে হচ্ছে গিয়ে বাপ্তি ফাতেহা নাজনীন মানে নিশি কিন্তু তার যে ভাই আর হচ্ছে গিয়ে তার যে ভাবি, তাদের কথা কিন্তু ভিডিওতে বলেনি, আপু বলেছে। বাট কথাটা আপুকে একটু ক্লিয়ার করে দিই যে নিশি আসলেই বলে নাই কথাটা। সে কিন্তু তার ভাই ভাবির কথা বলে নাই, কারণ সে জানে যদি সে ভাই ভাবির কথা বলে তাহলে সে নিজেই আজকে সবার চোখে আরও বেশি কালার হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, সে উচ্চারণ করেছে তার ভাইয়ের নাম। কীভাবে উচ্চারণ করেছে? জিনিসটা হচ্ছে সে জাস্ট এতটুকু বলেছে ভাই, মানে গড়াগড়ি করে কান, মানে ভাই অনেক চিৎকার করে করে কাঁদছে, খালি এতটুকু বলেছে, ঠিক আছে? বেশি একটা বলে নাই, খালি এতটুকু বলেছে যে অনেক কান্নাকাটি করছে। আর ওইদিকে তিশার কথা খালি এতটুকু বলেছিল যে তিশা তাকে ফোন করে বলেছে যে নাজমান্টি আর নেই, এতটুকু। কিন্তু ফাতিহা মানে নিশি কিন্তু ডিটেলস তার ভাই সম্পর্কে ভাবি সম্পর্কে বলেনি যে আচ্ছা ভাইয়ের এই সমস্যা হয়েছে, এই হয়েছে, ভাবির এই হয়েছে। কারণ ভালো মতো জানে নিশি যে আমি যদি এখন ভাইয়ার কথা ভিডিওতে বলি, ভাইয়া এখন যেই পরিমাণ ইউটিউবে কালার হয়ে গেছে, তাকে নিয়ে যে পরিমাণ রোস্টিং হয়েছে, যেই পরিমাণ ভাই আমার মাকে কষ্ট দিয়েছে, কারণ ফাতেহা মানে নিশি নিজের মনের অগোচরে হলেও সেটা ভালো মতো জানে তার মাকে বাপ্পি কী পরিমাণ কষ্ট দিয়েছে। আজকে নাজমান্টির মারা যাওয়ার পিছনে বাপ্পির কিছু না কিছু কারণ অবশ্যই দায়ী ছিল, এটা নিশি ভালো মতোই জানে। সো দিন শেষে কয়দিন ভাইয়ের চামচামি, কয়দিন ভাবির চামচামি, হ্যাঁ সে ভাই ভাবি চামচামি করছে, কারণ সে ভালো মতো জানে এই ইউটিউব জগতে তার অতীত ইতিহাস সম্পর্কে যে মানুষ সব থেকে বেশি জানে সেটা হচ্ছে তার ভাই আর ভাবি। তো অবশ্যই লজ্জাতে পড়ে হলেও, ভয়তে পড়ে হলেও সে তার ভাই ভাবির গোলামি করবে, এটা স্বাভাবিক। এছাড়া তার নিজেরও জায়গা জমি আছে পাবনাতে, সেগুলো যদি ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় সেগুলো তো আসলে সে ঠিকমতো বুঝে নিতে পারবে না। তো সব কিছু মিলিয়ে ফাতে তার নিজের স্বার্থের কারণে চিন্তা করেই সে তার ভাই ভাবিকে কিছু বলবে না। বাট গত পরশুদিনের ভিডিওতে দেখেছি যে ফাতেহা মানে নিশি সে চুপ ছিল, সে তার ভাই ভাবি সম্পর্কে কিছুই বলেনি। ভাইয়ের নাম খেলেই একটাবার উচ্চারণ করেছিল, ভাই অনেক কান্নাকাটি করেছে, আর তিশার কথা বলছে, তিশা ফোন দিয়েছে, এই এতটুকুই যা। বাট ডিটেলস যেটা আমরা শুনতে যাচ্ছিলাম সেগুলো কিছুই কিন্তু নিশি বলেনি। আচ্ছা, তারপরে যে কথাটা দর্শক, একটা জিনিস আমি অ্যানালিসিস করে দেখলাম যে ফাতেহা আর বাপ্পি দুজনে তো একই মায়ের গর্ভের দুজন সহোদর। মানে বাপ্পি আর নিশি দুজনই নাজমান্ডির গর্ভ থেকে এসেছে এবং দুজনই নাজমান্ডির সন্তান। কিন্তু দুজনের ক্ষেত্রে ঘটনাটা ভিন্ন রকম হয়েছে। কেমন? আমি খেয়াল করে দেখেছি, ফাতেহা যখন তার মায়ের মৃত্যুর কথা বলতে গিয়েছে, সে বলতেই পারছিল না যে তার মা মারা গেছে। এই কথাটা সে মুখ থেকে বলতেই পারছিল না, বলার আগে হাউমাউ করে কান্নাকাটি করতে করতে সে হুলস্থুল। মানে বোঝা যাচ্ছিল যে গ্লিসারিন দিয়ে হোক, অন্য কিছু দিয়ে হোক, এটা যদি সে মেকি কান্না কামতো এত খারাপ অবস্থা হতো না। অর্থাৎ যেটা আমি বুঝাতে যাচ্ছি, ফাতেহা অরিজিনালি সে তার মায়ের জন্য কান্না করেছে। ওই কান্নার মধ্যে কোনো মেকি ভাব ছিল না, কোনো নাটক ছিল না, কোনো গ্লিসারিন ছিল না। ফাতেহা সত্যি সত্যি তার মায়ের জন্য কান্না করেছে। এটা আসলে আমি ঠিক আছে, মানুষ খারাপ হতে পারে, বাট যেটা সত্য ঘটনা সেটাকে আমি মিথ্যা বলার চেষ্টা করব না। ফাতেহা যখন তার মায়ের কথা বলছিল সে অযোধ্যারে কান্না করছিল, সে অরিজিনালি কান্না করেছে, সে আসলে নিজেকে আটকে রাখতে পারে নাই, ঠিক আছে? ওইদিকে খেয়াল করে দেখুন, ফাতেহা তার মায়ের মৃত্যুর কথা বলতেই পারছে না কষ্টে কান্না করতে করতে, আর বাপ্পি তার মায়ের মৃত্যুর কথা কি সুন্দর করে তানকে নিয়ে খুব ভদ্রভাবে ইজিলি সাবলীল ভাষায় বলে দিয়েছে। কোনো কান্নাকাটি নেই, কোনো দুঃখ কষ্ট নেই, কোনো জড়তা নেই,
ফ্লুয়েন্টলি মা মরে গেছে, এই হয়েছে ওই হয়েছে, মায়ের মরা আমি লাইভ ভিডিও কলে দেখেছি, মা কীভাবে মরেছে, কত কথা বাপ্পি সুন্দর করে বলেছে। বিন্দুমাত্র বাপ্পির মধ্যে কোনো কষ্ট ছিল না, কোনো শোক ছিল না। আমরা খালি মানুষের মুখেই শুনেছি গল্প আকারে বাপ্পি অনেক কান্না করেছে, তিশা অনেক কান্না করেছে, হ্যাঁ তানজিল অনেক কান্না করেছে, আমরা খালি মানুষের মুখেই শুনেছি দর্শক। কিন্তু আমরা কিন্তু একটাবারও ভিডিওতে দেখিনি যে বাপ্পি কান্না করেছে মায়ের কথা বলতে গিয়ে, বাপ্পি কান্না করে দিয়েছে মায়ের মৃত্যুর কথা বলতে গিয়ে। আমরা কিন্তু নিজেদের চোখে একবারও দেখতে পারিনি সেটা। একদম টু দ্য পয়েন্ট বলতে গেলে আমি একটা কথা বলবো, বাপ্পির তার মায়ের মৃত্যুতে কোনো কষ্ট লাগেনি, কোনো শোক পায়নি। যতটুকুই আমরা যা শুনেছি, যতটুকু আমরা যা বলেছি, সব কিছুই সত্য ছিল। শুধু বাপ্পির ক্ষেত্রে যেটা, বাপ্পির নাটক করে গেছে, তার মায়ের মৃত্যুতে নাকি তার অনেক কষ্ট হয়েছে, এগুলো নাটক ছাড়ার কিছুই ছিল না দর্শক। আচ্ছা, খেয়াল করে দেখবেন, যদি নাটক না হয় দর্শক, বাপ্পি তার মায়ের মৃত্যুর পর তিশাকে নিয়ে তানকে নিয়ে যেভাবে বার্গার খাওয়া খাওয়াই করছে, মায়ের মৃত্যুর পর মায়ের আলমারি খুলে মায়ের জিনিসপত্র হাতাহাতি করছে, এগুলো নিয়ে ভিডিও মেক করে ডলার কামানোর চিন্তা করছে, আপনারাই বলুন, এগুলো দেখে কি আসলে বোঝায় যে বাপ্পির কষ্ট লাগছে? আমি মনে করি ফাতেহাকে যদি, হ্যাঁ ফাতেহা খারাপ, আমি বলে দিচ্ছি ফাতেহা খারাপ, তো তারপরে যদি ফাতেহাকে তার মায়ের আলমারির সামনে এনে বলা হতো এখন মায়ের জিনিসপত্রগুলো খুলে বের করো, আমি ড্যাম শিওর ফাতেহা ওগুলো ধরে কান্না করতো যে আমার মায়ের জিনিসপত্রগুলো আমি দেখছি, অথচ যা জিনিস সে মানুষটাই আর নাই আমার পাশে, কান্না করতো। করবে না কেন বলুন দর্শক? ওই যে বললাম, ফাতেহা সবচেয়ে কাছের বান্ধবী ছিল তার মা, সারাদিন সে তার মার সাথে কথাবার্তা বলতো ভিডিও কলে, আপনারা জানেন হয়তো সেটা। এবং ফাতেহা নিজেও কিন্তু বলেছে এটা, যে তার মার সাথে ভিডিও কলে সবসময় কথা হতো। তো দুনিয়া থেকে এরকম একটা আপন মানুষ, একটা বট গাছের মতো ছায়া যে দিয়ে আসছিল, এরকম মা, মানে বান্ধবী সমতুল্য মাকে হারানোর কষ্ট তো অবশ্যই একটা মেয়ের কাছে কতটা শোকের হতে পারে, এটা যে সমস্ত মেয়েরা আছেন, আপুরা আছেন, তারা জানেন তাদের কাছে তাদের মায়ের মূল্য কতটুকু। কিন্তু হ্যাঁ, ফাতেহা নিজেও তার এই মায়ের মূল্যটা ঠিক তখনই মুছে দিবে যখন সে তার আবার ভাই আর ভাবির গোলামি শুরু করবে, ঠিক যেমনটা অলরেডি কমেন্ট করে কিন্তু শুরু করেছে। তো বলেছিলাম যে সবই আসলে এক গোয়ালেরই গরু, না হলে যে মানুষ এত কিছু দেখার পর বাপ্পি তিশার গোলামি করবে, সে মানুষটা আসলে মানুষের জাতের মধ্যে পড়ে না। এবং ফাতেহা সে এত কিছু দেখার পর যেহেতু আবার সে তার ভাই ভাবির গোলামি শুরু করেছে, অবশ্যই এটা একটা নির্লজ্জের শেষ কাতারে পড়বে আমি মনে করি। আমার কাছে জাস্ট একটাই পয়েন্ট অফ ভিউ মনে হয়, ফাতেহার কোনোভাবে এবার উচিত হবে না তার ভাই ভাবিকে সাপোর্ট করা। যদি আমি এই কথাটা আগেও বলেছিলাম, তারপরেও দেখেছি ফাতে আবার তার ভাইকে কমেন্ট করেছে, মানে যেহেতু সে ভিডিও নিয়ে আসবে আগে থেকে কমেন্ট করেছে। সো দেখে মনে হয়েছিল আসলে কেউ কোনো কিছু বুঝবে না, যে যার স্বার্থ মতোই চলবে। যতই ফাতেহার মা মারা যাক, যত যাই হোক, দিন শেষে আপন ভালো সবাই বোঝে। ফাতে অবশ্যই তার নিজের চিন্তা করবে মা মারা যত গিয়েছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি জায়গা জমি সম্পত্তি পাবো, এখন যদি আমি এরকম করি আমার তো এগুলোতে সমস্যা হবে। সো অবশ্যই নিজের ভালোটাই সে এখন বুঝবে, ঠিক আছে। অন্যদিকে দর্শক একটা কথা, যেমন এটা স্বীকার করতেই হবে, মানে ফাতেহাকে এটা মানতেই হবে যে তার মায়ের মারা যাওয়ার পেছনে বাপ্পির অবশ্যই অবশ্যই গাফলতি ছিল। বাপ্পির গাফলতির জন্য কিন্তু শেষমেশ নাজমা আন্টি কষ্ট পেয়ে মারা গিয়েছেন। এটা আসলে ফাতেহা কোনোভাবেই, মানে নিশি কোনোভাবেই এটাকে অস্বীকার করতে পারবে বলে আমার মনে হয় না। কারণ খেয়াল করে দেখবেন দর্শক, শেষ দিকে মানে নাজমা আন্টি যখন মারা গেল, তার আগের কিছু মাসের ঘটনাচিত্র যদি আমি আপনাদেরকে একটু তুলে ধরি, খেয়াল করে দেখুন, নাজমা আন্টি মারা যাওয়ার আগের কিছু মাসে কিন্তু অনেক কষ্ট পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে কষ্ট পাওয়ার মতো ঘটনা ছিল এটাই, নাজমা আন্টিকে আলাদা করে দেওয়া। তিশা, নাজমা আন্টি তারা সবাই আগে আপনারা জানেন যে নিচতলার রান্নাঘরে রান্না করতো একসাথে মিলে, বাপ্পি সেখানে ভিডিও করতো তিশা কী রান্না করছে, নাজমা আন্টি কী রান্না করছে। কিন্তু পরবর্তীতে তিশার জড়াজড়ির জন্য, ঝগড়াঝড়ির জন্য বাপ্পি তার মাকে এবং তিশাকে রান্নাঘরে আলাদা করে দেয়, বলে দেয় যে নাজমা আন্টি আজকে থেকে তার নিজের রান্নাঘরে রান্না করবে, তিশা তার মতো করে তার নিজের দোতলা ঘরে রান্না করবে, কেউ কারো রান্নাঘরে অনুপ্রবেশ করবে না, যে যার মতো করে আলাদা রান্না করে খাবে। তো দেখুন, এই শেষ বয়সে, বুড়ো বয়সে সে নাজমানকে কীভাবে আলাদা করে দেওয়া, নিজের মতো করে একা একা রান্না করে খাওয়া, এটা তো একটা হার্টের রোগীর জন্য খুবই কষ্টদায়ক দর্শক। দেখুন, নাজমানটি নিজে হার্টের রোগী, কিন্তু তাকে এই বয়সে এসেও
তার নিজের ছেলে ছেলের বউ থাকা সত্ত্বেও তাকে নিজের রান্না নিজে করে খেতে হচ্ছিল এই বয়সে এসে। সে তার নিজের মতো করে বাজার করতো, বাজার সদাই করতো, বাজারে যেত, বাজার এনে তারপর নিজের রান্না নিজে রান্না করে খেত। অথচ উপরতলাতেই তার ছেলে ছেলের বউ প্রতিদিন ভালো ভালো খাবার খাচ্ছে, কিন্তু একটাবারও তাকে সে সাচ্ছে না। তো দেখুন, শেষ বয়সে নাজমানে যে কষ্টটা পেয়েছে, আমি মনে করি একটা মায়ের জন্য মানে বেঁচে থাকতে এভাবে সন্তানের কাছ থেকে আলাদা হয়ে যাওয়াটা, আমি মনে করি এর চাইতে কষ্টের কিছু থাকতে পারে না। তো নাজমানটি মনে করি আমি যে মারা যাওয়ার আগে তার সবচেয়ে বড় কষ্ট আমাদের এটা অনেক বড় কষ্ট ছিল, তার সন্তানের থেকে তার আলাদা হয়ে যাওয়া। বাপ্পি তার মাকে আলাদা করে দিয়েছিল, এটা জঘন্যতম নোংরা কাজ করেছিল বাপ্পি। তারপরে তার উপরের তালাতে যখন পার্টি করতো, ভালো ভালো খাবার খেত, বাপ্পি কখনোই তার মাকে কিন্তু এই খাবারগুলো সারতো না। একদিন বাপ্পি সামনে তার মা এসেছিল দোতলায়, কিন্তু বাপ্পি একবার বলেন, মা তুমি বসো আমার সাথে খেয়ে যাও, একবারও বলেনি। তো এগুলো কিন্তু দর্শক আমি মনে করি বাপ্পি চরম অন্যায় করেছিল তার মায়ের সাথে, চরম অন্যায় করেছিল। সো বাপ্পি কোনোদিন ডাক্তারও দেখায়নি, এটাও আমরা জানি। সো ফাতেহা কোনোভাবেই এটা অস্বীকার করতে পারবে না যে বাপ্পির গাফলতি ছিল, যার কারণে তার মা কিন্তু শেষ বয়সে এসে কষ্ট পেয়ে মারা গেছে। যদি ফাতেহাটা অস্বীকার করে, যদি ফাতেহা বলে যে না আমার ভাই অনেক কিছু করেছে, এই করেছে সেই করেছে, তাহলে বুঝে নেবেন দর্শক, ফাতেহাও বাপ্পির মতো, ফাতেহাও বাপ্পির মতো স্বার্থপর, সেও তার মায়ের সাথে অন্যায় করেছে। তখন ধরে নেবেন এটাই নাজমানটি দুটো সন্তানকে গর্ভে ধরে পাপ করেছে। আর যদি ফাতেহা সাপোর্ট না করে, ফাতেহা যদি তার ভাইয়ের গোলামি না করে, তাহলে ধরে নেবেন এতটুকু হলেও মনুষ্যত্ব বা মানবিকতা ফাতেহার মধ্যে মানে নিশের মধ্যে এখনও আছে হয়তো। কারণ হু নোস, এই আজকে এখন বললাম, হয়তো রাতেই নিশি বাপ্পিকে নিয়ে ভাষণ দিতে বসে যাবে, ভালো ভালো মানে কথা বলতে। সো এই জন্য তাকে নিয়ে আসলে এই সমস্ত মানুষকে নিয়ে আমি কখনো গ্যারান্টি দিতে চাই না, যারা নিজেরাই নিজেদের গ্যারান্টি দিতে পারে না। আজকে সাদা তো কালকে কালো, কালকে কালো তো পরশু লাল, আপনি প্রেডিক্ট করতে পারবেন এই মানুষগুলো কোন দিকে হাঁটছে। পুরোপুরিভাবে এক কথা দিয়ে তাদেরকে মানে মানে বর্ণনা করা যায়, তার হচ্ছে অক্টোপাস, পুরোপুরি অক্টোপাস। ঠিক আছে, খেয়াল করে দেখবেন দর্শক, নাজমানটি যখন মারা যায়, সে মরার আগ মুহূর্ত তাকে কতটা চাপে রাখা হয়েছিল। অবশ্যই যখন তিনি মারা যায় তার আগে তার অবশ্যই তার বুকে ব্যথা ছিল, তার চেস্ট পেইন ছিল। সে বুকে ব্যথা নিয়েও তাকে কিন্তু তানের জন্য নুডলস রান্না করতে হয়েছিল। ঠিক আছে, সে কিন্তু তানের জন্য নুডলস রান্না করছিল। তার অবশ্যই কিন্তু ওই সময় ইচ্ছা করবে না তানের জন্য নুডলস রান্না করতে, তার মন চাইবে একটু বিছানাতে পিঠটা লাগে শুয়ে থাকতে, যেহেতু তার বুকে ব্যথা করছিল। কিন্তু বাপ্পের কি কোনোভাবে ঠিক হয়েছে তার এই বুড়ো বৃদ্ধ মাকে, অসুস্থ মাকে এরকম আলাদা বাড়তি একটা চাপে রেখে যাবার, যে তানার জন্য এটা এটা রেডি করবে, এটা এটা রান্না করে খাওয়াবা। যে জায়গায় বাপ্পের উচিত আলাদা করে একটা হেল্পিং হ্যান্ড তার নিজের মায়ের জন্য রেখে যাওয়া, যে আমার মায়ের কখন কোন সময় কী লাগে এটা খেয়াল করবে, এটা দেখে রাখবা। সেটা না করে বাপ্পি নাজমান্ডির কাছে, তার নিজের বৃদ্ধ মায়ের কাছে তার সন্তানকে রেখে গেছে হেফাজত আকারে, যে তুমি ওকে ওকে যা লাগে করে খাওয়াবা। তাহলে চিন্তা করুন বাপ্পির কাণ্ডজ্ঞানহীনতা, তার বিবেকবোধ, যে জায়গায় যার জন্য একটা হেল্পিং হ্যান্ড লাগে তার কাছে রেখে গেছে একটা ছেলের দায়িত্ব দিয়ে। তাহলে অবশ্যই কিন্তু এটা নাজমানটির জন্য অনেক চাপের হবে। এর আগেও কিন্তু যখন বাপ্পি পদ্মাচরে গিয়েছিল তখন তানকে রেখে গিয়েছিল, তানের সেই সময় অনেক ঠান্ডা লেগেছিল, সর্দি লেগেছিল। ওই সময় আবার নাজমানটির দোষারোপ করা হচ্ছিল যে নাজমানটির জন্যই নাকি তানের অসুস্থতা বেড়ে গেছে, কারণ নাজমানটি কোনো পানি গরম করে দেয়নি। চিন্তা করুন, একে তো করার পরে আবার কথাও শুনতো এই মানুষটা। তো এই মানুষটা দুনিয়াতে বেঁচে থেকে কী পাচ্ছিল তার ছেলের কাছ থেকে? কিছুই না, জাস্ট জিরো। বাপ্পি তার বুড়া মাকে কিন্তু দর্শক দুই বাচ্চার পুরোপুরি ন্যানে বানিয়ে রেখেছিল। খেয়াল করে দেখবেন বাপ্পির বউ মানে তৃষা 12টা পর্যন্ত ঘুমাতো, আর ওদিকে নাজমানটি সকালবেলা উঠে তাবের জন্য নাস্তা রেডি করতো, দুধ রেডি করতো, তানকে নাস্তা খাইয়ে স্কুলে পাঠাতো। মানে পুরোপুরিভাবে একটা ন্যানি যে কাজগুলো করে নাজমানটি ঠিক সেই কাজগুলো করতো। তান তাবিয়াকে পুরোপুরি নিজের হাতে করে পালতো। আর তৃষা দুপুরে 12টা পর্যন্ত ঘুমাতো। ঠিক আছে, উঠে এটাও দেখতো না যে তান কই আছে, তার তাবিয়া কই আছে, গিয়ে নিচে খেতে বসতো। তো এভাবে করে কিন্তু বাপ্পি তার বউকে অনেক শান্তি দিয়েছে, তার মাকে কষ্ট দিয়ে। এগুলো কিন্তু নিশি সবই জানে, সবই জানে, সবই দেখেছে। এবং আমি মনে করি নাজমানটি সব কিছু হয়তো নিশির সাথে শেয়ার করেছে। আজকে তো নাজমানটি দুনিয়াতে নেই, নিশি যদি এখন তার মায়ের এই কথাগুলো আড়াল করে তার ভাই ভাবি সাফাই করে, তাহলে বুঝতে হবে নিশি তার নিজের মরা মায়ের সাথে প্রতারণা করছে, বিট্রে করছে। আমি জানি না নিশি সেটা করবে কিনা। বাপ্পিকে দেখবেন এখন বউকে ইফতারে সব কিছু কেটে কুটে দেয় দর্শক, আমি যা বলছি খেয়াল করে দেখবেন। অথচ যখন নিজের মায়ের বেলা ছিল
সব ইফতার নিজের বুড়া মাকে দিয়ে সে বানাতো। গত রোজায়ও কিন্তু তাই করেছে, আপনারা খেয়াল করে দেখবেন নাজমানটি একা হাতে সব ইফতার বানাতো। আর এবার বাপ্পি কি করছে জানেন, নিজের হাতে বউকে বেগুন কেটে দিচ্ছে, বেগুন বেগুন বেগুন। বাপ্পি বেগুনি খাওয়ার জন্য কেটে কেটে দিচ্ছে তিশাকে, নাও তুমি বেগুন খাও। চিন্তা করেন, নিজের মায়ের বেলাতে কিন্তু একটা বড় চিন্তা করলো না বাপ্পি যে আমার মায়েরও কষ্ট হতে পারে, মাকে দুটো বেগুন না পারি দুটো পেঁয়াজ কেটে দেই। কিন্তু জীবনও বাপ্পি সেটা করেনি, যেটা সে তিশার জন্য করছে। বাপ্পির জীবনে শ্বশুরবাড়ি নিয়ে এত ঘটনা ঘটলো, সে কিন্তু কোনো শিক্ষা পায়নি দর্শক। সে এবার কি করেছে জানেন, একটু আগে কিন্তু আমি একটা আপুর কমেন্ট পড়েছি, আপনারা খেয়াল করেছেন, সম্ভবত সুটি আক্তার আপুর কমেন্ট, ঠিক আছে। এবার চেপা শুটকি যাকে আপনারা বলেন, আমি যদিও তাকে নাম ধরে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, শারমিন নূর, শাহিনের বউ, সে ঢাকাতে এসেছিল ঈদের শপিং করতে। তো তার কাছে নাকি টাকা শর্ট পড়েছিল, ছিল না। তখন বাপ্পির কাছে টাকা চাওয়ার পর বাপ্পি নাকি তাকে 10,000 টাকা পাঠিয়ে দিয়েছে শপিং করার জন্য। চিন্তা করুন, নিজের মরা মাকে নিয়ে কদিন ব্যবসা করলো, লক্ষ লক্ষ টাকা কামাই করলো, এখন শারমিনের হাতে 10,000 টাকা পাঠিয়ে দিল, না তুমি কেনাকাটা করো। নিজের মরা মাকে নিয়ে ব্যবসা করার টাকা দিয়ে শারমিন ঈদের শপিং করলো। বাপ্পির মনে এত দুঃখ থাকলে এই কাজগুলো সে করতে পারে না, ঠিক আছে। অলরেডি সে পদ্মাচরে টাকা পাঠানো কিন্তু শুরু করে দিয়েছে, পদ্মাচরে সে এখন একে একে ধাপে ধাপে খালি টাকা পাঠাচ্ছে। আর আমি গত ভিডিওতে গোল্ডের কথা বলেছিলাম, বাপ্পি কীভাবে করে গোল্ডগুলো নিজের থেকে বের করছে এবং বুঝাচ্ছে তার মায়ের কোনো গোল্ডই নেই, ঠিক আছে। যেটা কিন্তু আমি আমার গত ভিডিওতে বলছি, এবং এই ভিডিওতে দেখবেন একটা আপু কিন্তু এই যে একটু আগে পড়েছিলাম কমেন্ট, যে একদম রেফারেন্স সহ সব কিছু বলে দিয়েছে, কোথায় কত জোড়া কানের তুলছেন সব কিছু বলে দিয়েছে। অথচ আমরা এগুলো কিচ্ছু কিন্তু দেখিনি বাপ্পির ভিডিওতে, বাপ্পিগুলো একটা জিনিসও দেখায়নি, বলেও নি যে তার মায়ের কী কী আছে। আমরা বোঝা যাচ্ছে বাপ্পি সমস্ত গোল্ডগুলোকে আড়াল করে ফেলেছে যেন ফাতেহা নিতে না পারে। মেন কথা দর্শক, বাপ্পির কি কোনোভাবেই উচিত হয় ফাতেহা ছাড়া ওর মায়ের জিনিসগুলো হাত দেওয়া? মানে বাপ্পির কি এটা কোনোভাবে উচিত হয়েছে যে আমার বোন আসেনি, আমি আমার মায়ের সব জিনিসগুলো একটা একটা করে বের করে অলরেডি দেখে ফেলেছি। আমি তো মনে করি অ্যাটলিস্ট ফাতেহার আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল বাপ্পির, যে আচ্ছা নিশি তুই আয়, একসাথে আমরা দুই ভাই বোন খুলবো, কারণ আমি একা খুলবো না, কারণ এটা তো একা আমার হক না, তোরও হক আছে, আসিস দুজনে একসাথে খুলবো। বাপ্পি কিন্তু সেটা করেনি। বাপ্পি আগের থেকে তাড়াতাড়ি করে আলমারি, ওয়ার্ডরোব সব কিছু খুলে খুলে দেখছে কোথাও কোনো ভালো কিছু পায় কিনা, গুরুত্বপূর্ণ জিনিস পায় কিনা, নিজে নিজে আগে দেখে দেখে সরিয়ে ফেলেছে, যাতে করে নিশি কোনো কিছু তার কাছে এসে বায়না করতে না পারে যে মা তো এটাও রেখেছে আমার জন্য, ওটা কই। সব কিছু বাপ্পি আগে থেকেই সরিয়ে ফেলেছে। এটাকে বলা হয় দর্শক লোভ, গ্রিডিনেস। বাপ্পির অনেক লোভ দর্শক। এখন মরা মায়ের জিনিস দেখায় দর্শক, দেখবেন রেগুলার প্রত্যেক দিন মাকে নিয়ে একটা মিনিট হইলেও কথা বলে, কারণ দর্শকদের কাছ থেকে ভিউ নিতে হবে, তো ডলার কামানো এখনও শেষ হয়নি নিজের মরা মাকে নিয়ে। কখনো এটা দেখায়, কখনো ওটা দেখায়, কখনো বউকে ছেলেকে দামি দামি এখন জিনিস কিনে দিচ্ছে, বার্গার খাচ্ছে, শ্বশুরবাড়িতে ঈদ শপিং করার জন্য টাকা পাঠাচ্ছে। প্রত্যেকবার শ্বশুরবাড়িতে টাকা দিতেই হবে, তাতে মা থাক আর না না থাক, মানে মা বাঁচুক আর মা মরুক, শ্বশুরবাড়িতে টাকা পাঠাতেই হবে। তাহলে এরকম ছেলে দিয়ে হয় কি দর্শক, হয় কি? এতটুকু আপনাদেরকে বললাম। মেন কথা কি দর্শক, ফাতেহা এখন আসলে এত বেশি সাহস করছে না যে তার মানে সে তার ভাই ভাবি সম্পর্কে বলবে। কারণ কি, আমরা যারা এক্সপেক্ট করছি ফাতেহা হয়তো তার ভাই ভাবিকে একদম ধুয়ে দিবে, ওয়াশ করে দিবে, সেটা অবশ্য ফাতেহা করবে না তার নিজের স্বার্থের জন্য। আবার ফাতেহা তার ভাই ভাবির গোলামি করবে, সেটাও সে করবে না, খুব চালাকি করবে এদিকে। কারণ সে জানে, অ্যাটলিস্ট একটা জিনিস মনের থেকে হলেও জানে যে তার মায়ের মৃত্যুর পিছনে তার ভাইয়ের অবশ্যই গাফলতি ছিল। এটা ফাতেহা মানে নিশি ভালো মতো জানে। সো সে জানে সে যদি এখন তার ভাইয়ের এরকম সময় গোলামি করে, দর্শকদের আবার গালিগালাজ শুনবে, অনেক গালিগালাজ সে খাবে আর কি দর্শকদের কাছে। কারণ নাজমাটি মারা যাওয়ার পরে কিন্তু বাপ্পি তার মাকে নিয়ে যেভাবে করে নোংরা নোংরা ভিডিও বানাচ্ছে, সেগুলো কিন্তু অকল্পনীয়। এগুলো আসলে চক্ষুলতা থাকলে কোনো ছেলে বানাতে পারতো না। তো নিশিগুলো সবই দেখেছে। তো এত কিছু দেখার পর সে যদি তার ভাইকে নিয়ে গুণগান গায়, অবশ্যই দর্শকরা তাকে ধুলাই করবে। তো এই কারণে নিশি তার ভাই ভাবি সম্পর্কে কথা বলবে না, মুখ খুলবে না, আবার তাদের গোলামি যেহেতু করবে না, আবার তাদের কিনে বদনামও করবে না। সে কোনো দিকে থাকবে না, সে নিউট্রাল থাকবে, দুই নৌকা পা দিয়ে চলবে। কারণ কি, সে বদনাম করবে না এই কারণে, কারণ সে যদি বদনাম করে তার ভাই তার উপর বেজার হলে জায়গা জমি সম্পত্তি নিয়ে সমস্যা হবে। এই জন্য ফাতেহা তার ভাই ভাবি সম্পর্কে খারাপ কথা বলবে না, আবার ভালো কথা বলবে না। সে এখন নিউট্রাল একটা ওয়েতে, মানে দুই নৌকা পা দিয়ে চলবে। এখানে সে চতুরতার পরিচয় দিচ্ছে আর কি ফাতেহা, মানে নিশি।
সো এই পর্যন্ত যা বললাম দর্শক, এটা হচ্ছে নিশি এবং বাপ্পির কথা। তো এখন চলে আসি দর্শক, আমি যাকে নিয়ে কথা বলবো সেই মানুষটাকে আপনারা সবাই জানেন, অনেক বড় নাটকবাজ, এবং সেটা হচ্ছে রাজ, আলী রাজ, এ আর ড্রিম লাইফ। সর্বশেষ 2 দিন আগে রাজ একটা ভিডিও দিয়েছিল দর্শক, আমি মনে করি আপনারা সবাই দেখেছেন, এবং এটা নিয়ে আমিও ভিডিও দিয়েছিলাম। সেখানে রাজ কী বলেছিল দর্শক, যে এটা তার শেষ ভিডিও, হয়তো আর ভিডিও দিবে না, এরপর আর তাকে দেখবেন না, অনেক ভুংচুং, অনেক টাইপের চুংচাং মিংচাং কথাবার্তা বলেছে। এবং আমি ভিডিও দিয়ে তৎক্ষণাৎ একটা কথা খালি বলে দিয়েছিলাম আপনাদেরকে দর্শক, এখানে দুটো ঘটনা হতে পারে। একটা, রাজ অনেকদিন ধরে অনেকভাবে চেষ্টা করছে ইউটিউবে তার হারানো ঐতিহ্য ফিরে পেতে, বাট কোনোভাবেই পারছে না। সবাই তাকে আচ্ছা তারা খালি সাইজ করছে, এই জন্য সে কিন্তু তার কমেন্ট বক্সটাকে অফ করে দিয়েছে। ঠিক আছে, এখন কমেন্ট বক্স অফ করার পরে সে বিভিন্নবার বিভিন্ন রকম উপায়ে ইউটিউবে দাঁড়ানোর চেষ্টা করছে, কখনো ভোলা মাসুম সেজে, কখনো রাগান্বিতভাবে, কখনো থ্রেড দিয়ে, কখনো হাতে পায়ে ধরে, কখনো কান্নাকাটি করে, বিভিন্নবার বিভিন্ন রকম উপায়ে ছলচাতুরি করে সে চেষ্টা করছে যেন সে একটু আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারে, বাট কোনোভাবেই সাকসেসফুল হতে পারছিল না। তো সাকসেসফুল না হওয়ার পেছনে বাপ্পি যেহেতু দেখছে, মানে রাজ যেহেতু দেখছে যে কোনো কিছুই সে করতে পারছে না, এই জন্য সে পরবর্তীতে সে একটা ভিডিও দেয়, সে বলে আমি আর ভিডিও দিব না, এটা আমার শেষ ভিডিও, আপনারা আমাকে দেখতে পারবেন না, একটা ইমোশনাল সাইডে চলে যায়। তখন সে আসলে সবাইকে ইমোশনালভাবে একটা সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করে যে আপনারা দেখবেন না, এটা আমার শেষ ভিডিও, আমি আর আসবো না। দেখার চেষ্টা করলো রাজ এটা করে যে আসলে এটা করে কতটুকু সাকসেস পায়। ঠিক আছে, এবং সে দেখলে এটাতে 32,000 ভিউ হয়েছে, সে মনে করলো এটাতে একটা ভালো ব্যবসা হবে। আমি এই কথা কিন্তু আপনাদেরকে বলেছিলাম। সো এটাতে একটা নতুন পলিসি ছিল মাত্র, একটা নতুন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, সেটা রাজ করেছে। মানে বললাম না, রাজ কিন্তু এখন ইউটিউবে ভালো মতো জানে যে কীভাবে করে টাকা কামাই করতে হবে, কীভাবে করে ব্যবসা করতে হবে, সে ভালো মতো জানা দর্শক সব কিছু। ঠিক আছে, সো সেই কাজটাই রাজ আর কি সেদিন করেছিল। খেয়াল করে দেখবেন, ওই দিন রাজ বলেছিল আমি আর ভিডিও দিব না, আর আজকে এসে বলছে আমার ভিডিও বেশি বেশি দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। কেন রে ভাই, আপনার পাশে থাকতে হবে কেন বলবেন আমার একটু, কেন থাকতে হবে? আপনি কেদা, আপনি কেদা, আপনার পাশে থাকতে হবে কেন বলবেন? আমার প্রশ্নটা এখানে দর্শক, তার পাশে কেন থাকতে হবে, সে এমন কি? আসল কথা কি দর্শক, আমি একটা কথা আপনাদেরকে অনেক আগে বলেছিলাম, আবারও বলছি, এবং আমি যখন কোনো কথা কনফিডেন্টলি বলি দর্শক, মনে রাখবেন এই কথার মধ্যে কোনো খুঁত থাকে না, কারণ আমি আজকে প্রায় 6 থেকে 7 বছর এই সেক্টরে কিন্তু আছি। আমি যখন কোনো জিনিস আমি কনফিউজ হয়ে বলি, আজকে আমি কনফার্ম হয়ে বলছি, ওভার কনফিডেন্টলি বলছি, এবং যা বলছি এটাই সঠিক। এবং এটা আমি অনেক আগে থেকে বলছিলাম। রাজ যখন শারমিনকে বিয়ে করেছিল, আমি তখনই বলেছিলাম এই ছেলে শারমিনকে শুধুমাত্র লোভে পড়ে বিয়ে করেছে, টাকার জন্য বিয়ে করেছে, টাকা পাবে, স্বার্থ হাসিল হবে, সে শারমিনকে ছেড়ে দিবে, এই টাকা নিয়ে সে নতুন কোনো মেয়েকে বিয়ে করে নতুনভাবে সংসার করবে, কিন্তু শারমিনের সাথে করবে না। আমার চ্যানেলে এখনও ভিডিওটা আছে, দেখে নেবেন, এবং খেয়াল করে দেখবেন ঠিক আমার কথা মতো সব কিছু হচ্ছে। শারমিনের সাথে ডিভোর্স হয়ে যাচ্ছে, ডিভোর্স হওয়ার পরে রাজ এখন নেক্সট যেটা করবে, খেয়াল করে দেখবেন, কিছুদিন সে ব্যাচেলর লাইফ ফিট করে সে নতুনটা প্রেম করে আরেকটা বিয়ে করবে, সে আরেকটা মেয়েকে ধরে তারপর ওকে দিয়ে ভ্লগ করে সে ভ্লগিং সেক্টরে আবার আসবে। ঠিক আছে, আর অতদিন পর্যন্ত সে একটা ব্যাচেলার ভিডিও দেবে আর কি, কিন্তু সে ইউটিউব কোনোদিন ছাড়বে না। রাজের মতো ছেলে কোনোদিন ইউটিউব ছাড়ে না, রাজের মতো ছেলে কোনোদিন মানুষের জন্য নিজে সারেন্ডার করে না, সে মানুষকে সারেন্ডার করতে বাধ্য হয়। মানে সে যেমন অত্যাচারী একটা ছেলে, নরপিচাস ছেলে, এর মতো ছেলে কিন্তু দুনিয়াতে খুব কম মানুষ আছে দর্শক। রাজ খুবই উগ্র মেজাজের ছেলে, খুবই উগ্র মেজাজের ছেলে, এবং সে যখন যেটা লোভে পড়ে যায় সেটা সে ছাড়তে পারে না। ইউটিউব তার মধ্যে একটা লোভ। রাজ খুব খারাপ অবস্থা ছিল দর্শক, একটা রিক্সাওয়ালাও কিন্তু দিনে দুপুরে দিন মজুর করে সে মাসে দিনে 400-500-1000 টাকা কামাই করে, কিন্তু রাজ কিন্তু সেটাও করতে পারতো না। রাজ ভিক্ষাও করার মতো তার যোগ্যতা ছিল না দর্শক। সে রাজ এখন ইউটিউবে এসে লক্ষ লক্ষ টাকা কামাই করছে, কি মনে করেন এত সহজে ছেড়ে দিবে? নেভার, কখনো ছাড়বে না, সেটা লোভ কখনো ছাড়তে পারবে না। সে ইউটিউবে এসেছে তো এই কারণে, টাকা কামাই করতে। সে শারমিনকে বিয়ে করেছে তো ইউটিউবে একটা পাবলিসিটি পাওয়ার জন্য। তাহলে বলুন সে কেন ইউটিউব ছেড়ে দিবে? কখনোই ছাড়বে না। সে এখন ইউটিউবে ব্যবহার করে সে তার নতুন করে লাইফটাকে সাজাবে দর্শক, এবং আপনাদেরকে এই কারণে বলে আমার পাশে থাকবেন, সবসময় সাপোর্ট করবেন। আর রাজের এই সমস্ত অপকর্মে, সব ধরনের পাপাচার বা পাপকর্মে সাহায্য করছে কে তাকে জানেন? সবচেয়ে বেশি তাকে সাহায্য করছে তার মা। আসলে কি দর্শক, একটা ছেলে এত খারাপ কখনো হতে পারে না যতক্ষণ না তার পেছনে একটা সাপোর্ট না পায়। রাজকে তার অপকর্মে পাপাচারে সবচেয়ে বেশি সাপোর্ট করছে তার মা, এই কারণে রাজ তার ভুল কখনো বুঝতে পারে না। সেভাবে আমি যা করছি সব তো ঠিকই করছি, নাহলে আমাকে আমার মা কেন আমার সাপোর্ট করবে? রাজের মাও কিন্তু লোভী একটা মহিলা, রাজের মা বলেন, রাজের পরিবার বলেন, রাজ বলেন, সবাই মানে লোভী। কারণ কি,
আমি সবসময় জানি একটা মুরব্বী মানুষ সবসময় ভারভাত্তিক থাকে। রাজ যখন শারমিনকে বিয়ে করবে তার আগে দেখবেন রাজ সবসময় তার বাবা মাকে নিয়ে যেভাবে করে শারমিনের পরিবারের সমালোচনা করার জন্য ভিডিও দিত তার মা বাবাকে নিয়ে বসে, এবং তার মা বাবা যেভাবে করে কথাবার্তা বলতো, আমি তখনই বুঝেছিলাম এটা একদম থার্ড ক্লাস একটা পরিবার, ছোটো লোক ঘরে একটা শারমিন বিয়ে করতে যাচ্ছে। আসলে শারমিনের রুচিটা কি যে এরকম একটা ছেলেকে সে পছন্দ করে বিয়ে করতে যাচ্ছে। যাই হোক দর্শক, অ্যাট লাস্ট যা বললাম সত্য তো হলো। রাজকে নিয়ে যা প্রিডিকশন করেছিলাম, যা গেস করেছিলাম, এবং যা আমি নিজে অ্যানালিসিস করে বের করেছিলাম, সব কিছু কিন্তু ফলে গেল। রাজ নিজে সেটার প্রমাণ দিয়ে দিল। আশা করি দর্শক প্রত্যেকের কাছে আজকে ভিডিওটা ভালো লেগেছে। সো আজ বিষয় তো বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি, এবং অবশ্যই বলবো আপনারা যারা কোনো কিছু আমাকে জানাতে চান, ইনফরমেশন দিতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমি যদি সঠিক মনে হয় অবশ্যই সেটা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সো দর্শক আজকে ভিডিও পর্যন্তই, আজ বিষয় তো বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।